ওকে, তো আমরা এখন বুঝবো গুগল পান্ডা। গুগল পান্ডা হচ্ছে গুগলের কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন, মানে রুলস, এসইও করার রুলস। তো সহজ করে যদি বলি, এসইও করার জন্য গুগলের মানে বেঁধে দেওয়া যে নিয়ম কানুন, কি করা যাবে কি করা যাবে না, সেগুলোই হচ্ছে মানে সেগুলোকে বলা হয় গুগল পান্ডা। সো গুগল পান্ডা মিনস এসইও রুলস। ওকে, তো পান্ডা কিভাবে আসলে আমি আপনাদেরকে জিনিসটা বোঝাচ্ছি। আমরা যখন কোনো কিছু সার্চ করি গুগলে, সার্চ ইঞ্জিনে, অথবা আমি সার্চ ইঞ্জিনের বদলে এখানে লিখি গুগল। দেখুন, আমরা যখন গুগলে কোনো কিছু সার্চ করি, তখন আমরা এক্সপেক্ট করি কি, যে আমরা বেস্ট রেজাল্টগুলোই পাবো। এখন অনেকগুলো কোম্পানি কি কি চেষ্টা করে, যে সার্চ ইঞ্জিনের লিস্টে উপরের দিকে উঠে আসতে। এখন আমরা চাই ভালো রেজাল্ট, মানে ভালো কোম্পানিগুলো সম্পর্কে জানতে, অথবা ভালো কোনো রেজাল্ট। আর বিভিন্ন কোম্পানিগুলো চাই তারা ব্যবসায়িক স্বার্থে সেই সার্চ রেজাল্টের উপরে উঠে আসতে। এবং এটা নিয়ে কোম্পানি কি করে, মানে এখন কাকে সার্চ ইঞ্জিনের উপরে রাখবে, কাকে সার্চ ইঞ্জিনের নিচে রাখবে, সেটা ডিসাইড করে গুগল অ্যালগোরিদম। এখন কোম্পানিগুলো কি করে, সেই গুগল অ্যালগোরিদমকে ফাঁকি দিয়ে গুগল অ্যালগোরিদমের প্রোগ্রাম চেঞ্জ করে, অথবা অনেকভাবে প্রতারণামূলকভাবে গুগল সার্চ লিস্টের উপরে যাওয়ার চেষ্টা করে এবং উপরে যায়। এখন সমস্যা কি, যদি কোনো কোম্পানি কোনো আনফেয়ার মিনস করে যদি উপরে যায়, তাহলে গুগলের সমস্যা কি? আচ্ছা, গুগলের যেটা প্রবলেম সেটা হচ্ছে সে ভিজিটর হারাবে। মনে করুন আমরা গুগলে কেন সার্চ করি, আমরা গুগলে সার্চ করি রিলায়েবল ইনফরমেশন পাওয়ার জন্য। এখন আমি যদি গুগলে সার্চ করে দেখি যে আমি যে ইনফরমেশনটা পাচ্ছি সেটা রিলায়েবল না, অথবা আমি সার্চ করলে সে খুব বাজে একটা ওয়েবসাইট আমার প্রথমে নিয়ে আসছে, অথবা মানহীন একটা ওয়েবসাইট প্রথমে দেখাচ্ছে, তাহলে আমি অবশ্যই বিরক্ত হব। সেটা কার উপর? অবশ্যই গুগলের উপর। তো আমরা যদি মানে গুগলের উপরে বিরক্ত হই, তাহলে আমরা কি করব? আমরা গুগল ছেড়ে আমরা অন্য কোনো সার্চ ইঞ্জিন আমরা সার্চ করব। তো সমস্যা কি? অন্য কোনো সার্চ ইঞ্জিনে যদি আমরা চলে যাই, তাহলে গুগলের সমস্যা কি? কারণ আমরা তো সার্চ ইঞ্জিনকে কোনো পে করছি না। হ্যাঁ, এখানে হচ্ছে গুগলের লস, বিশাল একটা লস, গুগলের বিলিয়ন বিলিয়ন ডলারের লস। কারণ গুগল প্রচুর অ্যাড পাচ্ছে, অন্যান্য কোম্পানিগুলো থেকে গুগল অ্যাড পাচ্ছে। আপনি যখন কোনো কিছু সার্চ করবেন সার্চ ইঞ্জিনে, তখন দেখবেন যে সার্চ ইঞ্জিনের আশেপাশে অনেকগুলো অ্যাড। আমি দেখাচ্ছি। দেখুন, এখানে আমি যখন কার লেখে সার্চ করলাম, তখন অনেকগুলো রেজাল্ট দেখাচ্ছে। একদম নিচে অ্যাশ কালারের একটা অ্যাড দেখাচ্ছে। এই অ্যাশ কালারের অ্যাডটা, এটা গুগলকে, এটা হচ্ছে পেড অ্যাড, মানে গুগলকে পে করছে বলেই সে এটা দেখাচ্ছে। তো এরকম আমি একটা কিওয়ার্ডস দিলে সার্চ করলাম কার, একটা কিওয়ার্ডসে এক বা একাধিক অ্যাড থাকবে। এরকম লাখ লাখ ইভেন কোটি কোটি কিওয়ার্ডস আছে। তো সবগুলো কিওয়ার্ডসের জন্য গুগল পেড হচ্ছে, বিভিন্ন কোম্পানি থেকে, লাখ লাখ কোম্পানি থেকে গুগল পেড হচ্ছে, এবং এটা হচ্ছে গুগলের একমাত্র ইনকাম সোর্স। এখন আমরা যদি গুগলে যদি ভিজিট না করি, আমরা যদি গুগল ইউজ না করি, আমরা যদি অন্য কোনো সার্চ ইঞ্জিনে ডাইভার্ট হয়ে যাই, সাথে সাথে যারা অ্যাড দিচ্ছে তারাও অন্য সার্চ ইঞ্জিনে ডাইভার্ট হয়ে যাবে, এবং অন্য সার্চ ইঞ্জিনে, হ্যাঁ মানে তারা গুগলে অ্যাড না দিয়ে অন্য সার্চ ইঞ্জিনে অ্যাড দিবে। তাহলে বুঝতেই পারছেন যে গুগলের বিশাল লস। তো গুগল কখনো চায় না তার এই লস করতে এবং তার অস্তিত্বকে হুমকির সম্মুখীন করতে। তাহলে বুঝতেই পারছেন, যদি কোনো মানহীন কোম্পানি অন্যায়ভাবে অথবা প্রতারণামূলকভাবে আনফেয়ার মিনস করে যদি গুগল সার্চ লিস্টে উপরে উঠে উঠে যেতে পারে, তাহলে গুগলের অস্তিত্ব বিপন্ন হবে। তো এটাকে প্রোটেক্ট করার জন্য গুগল অনেকগুলো রুলস প্রণয়ন করেছে, যে কিভাবে এসইও করা যাবে, কিভাবে এসইও করা যাবে না।
এখন কোনো একটা কোম্পানিকে সার্চ লিস্টের নিচ থেকে উপরে নিয়ে যেতে অনেক অনেক টেকনিক, অনেক অনেক কৌশল আছে। তার মধ্যে কিছু আছে, কিছু ফেয়ার, কিছু আনফেয়ার। এখন গুগল যেটা বলেছে, মানে গুগল আমাদেরকে একটা স্পষ্ট গাইডলাইন দিয়েছে যে কিভাবে এসইও করা যাবে, কিভাবে এসইও করা যাবে না। তো আমরা যদি, আচ্ছা, সেই গাইডলাইনগুলো হচ্ছে কি গুগল পান্ডা। আমরা যদি গুগল পান্ডার কন্ডিশনগুলো মেনে এসই করি, তাহলে আমাদের এটা অনেক খুব দ্রুত আমাদের টপ র্যাঙ্কিংয়ে যাবে। আর যদি আমরা গুগল পান্ডার কন্ডিশনগুলো না মানি, তাহলে এটা দ্রুত টপ র্যাঙ্কিংয়ে যাবে না, এবং ইভেন গুগল পান্ডা হিট করবে। গুগল পান্ডা হিট করা মানে কি, সে সার্চ রেজাল্ট থেকে এক্সপেল করবে, মানে গুগল থেকে এক্সপেল করে দেবে। মানে আমাদের সেই বায়ারের রেজাল্টটা গুগল গুগল লিস্টে আর দেখা যাবে না। ওকে, তাহলে গুগল পান্ডা কি, অনেকগুলো রুলস। তো আমরা বিস্তারিত অংশে সেই রুলসগুলো আমরা দেখব, যে গুগল পান্ডার মানে রুলসগুলো কী কী, এবং কোনো 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 তো আমরা যেহেতু এসইও এক্সপার্ট হব, এসইও প্রফেশনাল হব, তো সেই জন্য আমাদের এই পান্ডার রুলস অ্যান্ড রেগুলেশনগুলো খুব ভালোভাবে মানে জানা দরকার। কারণ যাতে আমাদের কোনো কাজ আমাদের কাজ দ্বারা যাতে বাইরের কোনো প্রকার কোনো ক্ষতি না হয়। কারণ গুগল পান্ডা মানে হচ্ছে সাইড এফেক্ট। এখন আপনি যদি সাইড এফেক্টটা বুঝেন, সাইড এফেক্টটা বুঝে যদি আপনি কাজ করেন, তাহলে আপনার ক্লায়েন্টস কখনো ক্ষতিগ্রস্ত হবে না। আর বায়ার তাদেরকেই কাজ দেয় যারা গুগল পান্ডার টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো বুঝে। ওকে, তো আমরা বিস্তারিত অংশে আমাদের মূল সিটিতে আমরা গুগল পান্ডা নিয়ে সবগুলো রুলস আলোচনা করেছি। ওকে, তো আমরা এখন বুঝবো গুগল স্যান্ডবক্স। গুগল স্যান্ডবক্স, গুগল গুগল স্যান্ডবক্স হচ্ছে গুগলের জেলখানা। দেখুন, কোনো মানে গুগল যদি নিশ্চিত হয় যে কোনো ওয়েবসাইট গুগল পান্ডার রুলস ব্রেক করেছে, তাহলে গুগল পান্ডা তাকে হিট করে এবং তাকে সার্চ লিস্ট থেকে এক্সপেল করে দেয়। আচ্ছা, এখন গুগল যদি নিশ্চিত হতে না পারে যে কোনো একটা ওয়েবসাইট আনফেয়ার মিন্স করেছে কিনা, মানে গুগল পান্ডার টার্মস অ্যান্ড কন্ডিশন ভায়োলেট করেছে কিনা, বাট গুগলের ঘোরতর সন্দেহ যে সে করতে পারে, বাট সে অনেক তদন্ত করেও সে মানে বুঝতে পারেনি যে কেন, মানে কি কন্ডিশন ভায়োলেট করেছে, তখন গুগল তাকে কি করে, তাকে স্যান্ডবক্সে পাঠিয়ে দেয়, মানে সেই ওয়েবসাইটটাকে স্যান্ডবক্সে পাঠিয়ে দেয়। স্যান্ডবক্সে পাঠিয়ে তার উপর অধিকতর তদন্ত করে, অধিকতর নজরদারি করে। মানে তার কাছে কে আসছে, কে ঢুকছে, তার কার ওয়েবসাইট থেকে ব্রাউজ করছে, সে কীভাবে এসইও করছে, কীভাবে লিঙ্ক বিলিং করছে, সবগুলো সে গভীরভাবে অবজার্ভ করে। এই তো গুগল স্যান্ডবক্সে সেই ওয়েবসাইট থেকে রাখা হয় 6 মাস থেকে 1 বছর। তো 6 মাস থেকে 1 বছর অবজার্ভ করার পরে সে তাকে হয়তো গুগল পান্ডা দিয়ে হিট করে, যদি অপরাধ প্রমাণিত হয়। আর যদি না হয়, তাহলে আবার তাকে আগের অবস্থানে ফিরিয়ে দেয়। তো ক্ষতি কি, যদি কোন একটা সাইট গুগল স্যান্ডবক্সে পড়ে যায়, তাহলে ওই ওয়েবসাইটের ক্ষতি কি? ওই ওয়েবসাইটের ক্ষতি হচ্ছে র্যাঙ্কিং হঠাৎ করে পড়ে যায়, মানে স্প্রিং ফল করে। কোন একটা ওয়েবসাইটের র্যাঙ্কিং ছিল 1, সেটা হঠাৎ করে পড়ে যাবে মানে 500তম, মানে প্রথম থেকে হঠাৎ করে 500তম। তাহলে এটা হচ্ছে স্যান্ডবক্সে পড়ার কন্ডিশন। তো স্যান্ডবক্স থেকে উদ্ধার করার জন্য কী করতে হবে, আমাদেরকে সেই গুগল পান্ডার যে রুলসগুলো, সেই রুলসগুলোই আমাদেরকে এখানে ফলো করতে হবে। ওকে, তো গুগল স্যান্ডবক্স যদি পড়ে যায়, তাহলে সেটার সিমটম হচ্ছে যে সেটা সার্চ র্যাঙ্কিং পড়ে যাবে। আর গুগল পান্ডা যদি হিট করে, সেটার সিমটম হচ্ছে যে সে সার্চ লিস্টে ওইটা আর দেখা যাবে না। যাই হোক, আপনারা আশা করি গুগল পান্ডা এবং গুগল স্যান্ডবক্স সম্পর্কে মোটামুটি আইডিয়া হয়েছে। এটুকু এনাফ। আমরা বিস্তারিত অংশে একদম পুরোপুরি ডিটেলস আমরা আলোচনা করেছি। গুগল টপ র্যাঙ্কিং, আপনারা ওরেক্সে অনেকগুলো কাজ পাবেন যেগুলোতে বলা হবে যে গুগলের টপ র্যাঙ্কিংয়ে নিয়ে যাওয়া। টপ র্যাঙ্কিং মানে হচ্ছে প্রথম পেজে, সার্চ লিস্টের প্রথম পেজে। তো আমরা প্রথম পেজে কীভাবে নিয়ে যাব? অ্যাকচুয়ালি আমরা যা শিখছি এবং আরও যা শিখব,
সবগুলোর উদ্দেশ্য হচ্ছে সার্চ লিস্টের প্রথমে নিয়ে যাওয়া। আমাদের টোটাল অফ পেজ এসইও আমরা অ্যাপ্লাই করব। এগুলোর জন্য নতুন কোনো কিছু শেখার দরকার নেই। মানে আমরা এতদিন যেভাবে লিঙ্ক বিল্ডিং করেছি, যে ব্লগ পোস্টিং, ফোরাম পোস্টিং, আর্টিকেল সাবমিশন, বুকমার্কিং, পিঙ্গিং, সবগুলো আমরা অ্যাপ্লাই করব। আমরা বিভিন্ন সাইটে যখন লিঙ্ক বিল্ডিং করব, এই লিঙ্কগুলো কোথায় কোথায় দেবো, বাইরের সাইটে লিঙ্কটা দিয়ে দেবো। তো যার ফলে অনেক অনেক সাইট থেকে মানুষ ভিজিট করে বাইরের সাইটে যাবে, বাইরের সাইটের ভিজিবিলিটি বাড়বে। ওকে, এখন টপ র্যাঙ্কিং, এখন টপে কতজন থাকতে পারে, একটা ক্লাসে কতজন প্রথম হতে পারে? একটা ক্লাসে প্রথম হতে পারে একজন। এখন গুগলে, কিন্তু গুগলের সেটা প্রেক্ষাপট ভিন্ন। গুগলে একসাথে কয়েক লাখ ওয়েবসাইট প্রথম হতে পারে। সেটা কিভাবে দেখুন, আমি আমি ধরুন কার লেগে সার্চ করলাম, তাহলে কার্স.com এটা প্রথমে। আমি যদি লিখি বেস্ট কার, তাহলে দেখুন আরেকটা সাইট প্রথমে। আমি যদি লিখি কোয়ালিটি কার, আরেকটা সাইট প্রথমে। তাহলে বুঝতেই পারছেন এক একটা কিওয়ার্ডস অনুযায়ী সার্চের র্যাঙ্কিংটা নির্ধারণ হয়। তো এরকম কিওয়ার্ডস আছে লাখ লাখ, ইভেন কোটির কাছাকাছি। তো প্রত্যেকটি কিওয়ার্ডস, যতগুলো কিওয়ার্ডস আছে, কিওয়ার্ডসগুলো এক শব্দের হতে পারে, দুই শব্দের হতে পারে, আবার 4-5 শব্দেরও হতে পারে। তো আপনি চিন্তা করে দেখুন যে 4-5 শব্দ পর্যন্ত কম্বিনেশন করে কতগুলো ওয়ার্ড তৈরি করা সম্ভব, কতগুলো সেন্টেন্স তৈরি করা সম্ভব। এই সবগুলো ওয়ার্ড অথবা সবগুলো সেন্টেন্স প্রত্যেকের জন্য আলাদা আলাদা মানে লিস্ট। যেমন কার শব্দের জন্য একটা লিস্ট, যেমন কার শব্দ দিয়ে সার্চ করলে একজন প্রথমে, বেস্ট কার দিয়ে সার্চ করলে একজন প্রথমে, আর কোয়ালিটি কার দিয়ে সার্চ করলে আরেকজন প্রথমে। তো বুঝতেই পারছেন গুগলে একসাথে লাখ লাখ ওয়েবসাইট প্রথম হতে পারে। তো বায়ার আমাদেরকে যেটা বলবে যে প্রথম পেজের মধ্যে এনে দেওয়া, প্রথমে, দ্বিতীয়, তৃতীয়, মানে প্রথম পেজের মধ্যে থাকলেই হবে। তো প্রথম পেজের মধ্যে থাকার জন্য আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে সিস্টেমেটিক্যালি এসইও করতে হবে। তো বায়ার যখন আমাদেরকে গুগল টপ র্যাঙ্কিং এর কাজটা দিবে, আমাদেরকে একটা মানে কিওয়ার্ডস দিবে। সাপোজ এই একটা কোয়ালিটি কার। তো বায়ার আমাদেরকে বলবে যে আমি চাচ্ছি যে কেউ যদি কোয়ালিটি কার লিখে সার্চ করে, তাহলে আপনি আমারটা সার্চ লিস্টের প্রথমে প্রথমে যেন শো করে, আপনি সেই ব্যবস্থা করবেন। যে আমার ওয়েবসাইটটা এখন আছে গুগলে, মানে অ্যাড করা আছে, মানে কিওয়ার্ড সেট করা আছে কোয়ালিটি কার, বাট আমার এটা গুগলে এখন মানে শো করছে 50,000তম স্থানে। এখন আপনার কাজ হচ্ছে সে 50,000তম স্থান থেকে এটা উপরের দিকে নিয়ে আসা। কেউ যেন কোয়ালিটি কার লিখে সার্চ করলে সেটা আপনাকে উপরে দেখে। তাহলে আপনি কি করবেন? আপনি বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে, এই যে একটা ওয়েবসাইট, এই একটা ওয়েবসাইট, এই একটা ওয়েবসাইট, বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে কী করবেন? আপনি লিঙ্ক বিল্ডিং করবেন। এবং লিঙ্ক করবেন কার সাথে? বাইরের ওয়েবসাইটের সাথে। তো যার ফলে মানে লিঙ্ক বিল্ডিং করবেন, অ্যাঙ্কর করবেন কি দিয়ে? কোয়ালিটি কার দিয়ে। যেন কেউ ওই কোয়ালিটি কারে ক্লিক করলেই বাইরের ওয়েবসাইটে চলে আসে। তো এতে করে কি হবে? বাইরের যে ওয়েবসাইট সেটা সার্চ লিস্টের উপরের দিকে চলে আসবে। মানে গুগলের সার্চ বারে কেউ যদি কোয়ালিটি কার লিখে সার্চ করে, তাহলে বাইরের সাইটটাকে প্রথমে দেখাবে। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন যে গুগল টপ র্যাঙ্কিং কি। খুব সহজ। টপ টপ র্যাঙ্কিং হচ্ছে উপরে নিয়ে যাওয়া। আর সেই টপ র্যাঙ্কিংয়ের কাজটা আমরা কীভাবে করব? বায়ার আমাদেরকে কিওয়ার্ডস দিবে এবং সেই কিওয়ার্ডস অনুযায়ী আমরা উপরে নিয়ে যাব। আর সেই উপরে নিয়ে যাওয়ার জন্য আমরা কি করব? আমরা সিস্টেমেটিক্যালি অফ পেজ এসই করব। আমরা যে টেকনিকগুলো এর আগে শিখেছি এবং সামনেও যা শিখব। হোয়াইট হ্যাট এসইও ভার্সেস ব্ল্যাক হ্যাট এসইও। হোয়াইট হ্যাট এসইও মানে হচ্ছে
ভালো, মানে ভালো এসইও। আর ব্ল্যাক হ্যাট মানে হচ্ছে খারাপ। আচ্ছা, ভালো এসইও মানে কি? ধরুন, পরীক্ষাতে দুইভাবে পাশ করা যায়। একটা হচ্ছে পড়াশোনা করে, আর একটা হচ্ছে নকল করে, যে কোনো প্রকার আনফেয়ার মিন্স করে। তাহলে হোয়াইট হ্যাট এসইও হচ্ছে যেভাবে করা দরকার সেভাবে করে, সেটা হচ্ছে হোয়াইট হ্যাট। এবং কোনো রকম কোনো ট্রিক্স, আনফেয়ার কোনো ট্রিক্স অ্যাপ্লাই না করে। আর ব্ল্যাক হ্যাট হচ্ছে আনফেয়ার ট্রিক্স অ্যাপ্লাই করে যে এসইওটা করা হয়। তো অ্যাকচুয়ালি আমরা যে এসইওটা শিখছি সেটা হচ্ছে হোয়াইট হ্যাট এসইও। আমরা ব্ল্যাক হ্যাটটা শিখছি না। অ্যাকচুয়ালি ব্ল্যাক হ্যাটটা সার্চ ইঞ্জিন অ্যাকসেপ্ট করে না, এবং যার ফলে সার্চ ইঞ্জিন যদি বুঝতে পারে যে কোনো ওয়েবসাইট ব্ল্যাক হ্যাট এসইও করছে, তখন সে ওই ওয়েবসাইটটা বন্ধ করে দেয়, মানে ওই ওয়েবসাইটটা সার্চ লিস্ট থেকে বাদ দিয়ে দেয়। যার ফলে কোনো কোম্পানি ব্ল্যাক হ্যাট এসইও করতে এসইও করায় না, খুব রেয়ার। কারণ ব্ল্যাক হ্যাট এসইও করলে খুব দ্রুত সার্চ লিস্টের প্রথমে যাওয়া যায়, কিন্তু গুগল যদি একবার টের টের পায় তাহলে সাথে সাথে তাকে এক্সপেল করে। তো সেই জন্য কোনো কোম্পানি এই রিস্ক নিতে চায় না। তো কোম্পানিগুলো আমাদেরকে যে এসইও করতে বলবে সেটা সবসময় হোয়াইট হ্যাট এসইও। লিডস জেনারেশন। লিডস হচ্ছে আগ্রহী ক্রেতা। একটা কোম্পানি অনেক অনেকভাবে তার প্রোডাক্টের প্রচার করে। এখন কতজন মানুষের কাছে একটা প্রোডাক্টের প্রচার করলো সেটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট বিষয় না। ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে তার কতজন আগ্রহী ক্রেতা তৈরি হলো। একটা অ্যাড যদি 10 মানে 2 কোটি মানুষও দেখে, 2 কোটি মানুষ দেখার পর যদি 10,000 জন মানুষ যদি আকৃষ্ট হয়, আরেকটা হচ্ছে মানে 50,000 মানুষও দেখলো, তার মধ্যে 10,000 মানুষ আগ্রহী হলো, তাহলে কোনটা ভালো? অফকোর্স দ্বিতীয়টা। কারণ অল্প মানুষের কাছে প্রচার হয়েও তার রেজাল্টটা অনেক বাড়ছে, যে কত পার্সেন্ট মানুষ ইন্টারেস্টেড, মানে কত পার্সেন্ট মানুষ আগ্রহ দেখাচ্ছে। তো আগ্রহটা কিভাবে বুঝবো? মানুষ ফোন করে খবর নেবে। ধরুন একটা প্রোডাক্ট আপনি টিভিতে দেখলেন, আপনি ফোন করে খবর নিলেন, অথবা সরাসরি অফিসে গেলেন, অথবা কোম্পানির ওয়েবসাইট ভিজিট করলেন। মানে যে কোনোভাবে যখন আপনি আপনার আগ্রহ প্রকাশ করবেন, তাহলে আপনি হচ্ছেন লিডস। ওকে, তাহলে আমাদের চ্যালেঞ্জ হচ্ছে, আমাদের মেন কাজ হচ্ছে লিডস তৈরি করা। আমরা যে এসইও করব, আমাদের এসইও করার মেন কাজ উদ্দেশ্য হচ্ছে লিডস তৈরি করা, মানে মানে মানুষকে আগ্রহী করে তোলা। আমি যদি যেনতেনভাবে এসইও করি, তাহলে আমি বেশি মানুষকে আগ্রহী করতে পারবো না, কারণ তারা আমার একটা দেখবে, দেখেই ভুলে যাবে। এখন আমি এমনভাবে এসইও করব যেন তাদের মনে একটা ইম্প্যাক্ট পড়ে, যেন তারা আগ্রহী হয়, যেন তারা অনুভব করে যে আমার সেই প্রোডাক্টটা প্রয়োজন। ওকে, তাহলে লিডস জেনারেশন মানে হচ্ছে আগ্রহী ক্রেতা তৈরি করা, অথবা মানুষকে উদ্বুদ্ধ করার কিছু কৌশল। ওকে, এখন আমরা এই লিডসের আগে একটা শব্দ যোগ করব, সেটা হচ্ছে কোয়ালিটি। হোয়াট ইজ কোয়ালিটি লিডস? কোয়ালিটি লিডস হচ্ছে যাদের আগ্রহ আছে, ওই প্রোডাক্টটা কেনার সামর্থ্য আছে, এবং ওই প্রোডাক্টটা তাদের প্রয়োজন আছে। তাহলে এই তিনটার কম্বিনেশন হচ্ছে কোয়ালিটি লিডস। তো আপনি ওরেক্সে অনেকগুলো কাজ পাবেন লিডস জেনারেশন। তো অ্যাকচুয়ালি আমরা যেটা করব সেটা হচ্ছে কোয়ালিটি লিডস জেনারেট করব। মানে আমরা এমনভাবে এসই করব যেন আমরা অনেক মানুষকে আকৃষ্ট করতে পারি। সে মানুষকে আকৃষ্ট করার কৌশলগুলো আমরা শিখবো আমাদের মূল সিটিতে। দেন আমরা কোয়ালিটি লিডস কীভাবে তৈরি করব, কোয়ালিটি লিডস তৈরি করার বিভিন্ন টেকনিকগুলো, মানে যাদের সামর্থ্য আছে তাদেরকে, এবং যাদের প্রোডাক্টটা প্রয়োজন তাদেরকে কীভাবে অ্যাট্রাক্ট করব। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে লিডস মানে কি এবং লিডস জেনারেশন মানে কি। ওকে,
স্টেপস অফ এসইও। এখন এসইওর স্টেপস গুলো কি কি? দেখুন, আমরা যখন এসই করি সেই এসইওর পরবর্তীতে কি কি হয় আমরা একটু দেখি। আমরা প্রথমে এসই করি, এসই করার পরে লিডস জেনারেট হয়, সেই লিডস জেনারেট হওয়ার পরে কোম্পানি সেগুলোকে ফলো আপ করে, এরপর সেলস হয়, এরপর সার্ভিসিং হয়, এরপরে লিডস, আবার নতুন লিডস জেনারেট হয়। তো দেখুন, আমরা যে এসই করি, এসই করার পরে কি হয়, অনেকগুলো লিডস জেনারেট হয়। সাপোজ আমি যদি 1 লাখ মানুষ, মানে 10 লাখ মানুষের কাছে প্রচার করি, তাহলে সেখান থেকে 1 লাখ লিডস জেনারেট হবে, মানে 1 লাখ মানুষ আগ্রহী হবে। আমাদের কাজ হচ্ছে এটুকু পর্যন্তই, আমাদের রেসপন্সিবিলিটি এটুকু পর্যন্তই। কোম্পানির একটা প্রোডাক্ট বিক্রি করা আমাদের রেসপন্সিবিলিটি না। ওকে, আমি স্টেপগুলো বলছি। তাহলে লিডস তৈরি হবে, লিডস তৈরি হওয়ার পরে কি হবে, এই যে 10 লাখ মানুষের কাছে প্রচার করলাম, তার মধ্যে 1 লাখ মানুষ আগ্রহী, মানে 1 লাখ লিডস তৈরি হলো। তখন কোম্পানির আরেকটা দল দল থাকবে, সেই দল কি করবে, ফলো আপ করবে। মানে যেসব লিডস তৈরি হলো, ওই যারা যেসব ক্রেতা একবার ফোন করবে অথবা আম, সরাসরি অফিসে আসবে অথবা কোনোভাবে তাদের আগ্রহ প্রকাশ করবে, কোম্পানি তাদের সেই কন্ট্যাক্টগুলো কালেক্ট করবে, ইমেল অ্যাড্রেস অথবা ফোন নাম্বার। তো তারা নিয়মিত ওই ওই কাস্টমারকে ফোন করবে, ফোন করে মানে আরও বিভিন্ন ইনফরমেশন দিবে, তাকে আরও আগ্রহী করার চেষ্টা করবে। ওকে, দেন তখন তাদের মধ্যে থেকে অনেকেই সে প্রোডাক্টটা কিনবে, মানে কোম্পানি সেলস করতে পারবে। সেলস করার পরে এখন কোম্পানি যদি মনে করে যে আমার তো দায়িত্ব শেষ, আমি তো টাকা পেয়ে গেছি, তাহলে এই কোম্পানি লং টার্মে টিকতে পারবে না। একটা প্রোডাক্ট কেনার পরে, সাপোজ আপনি একটা ফ্রিজ কিনেছেন, এখন আপনি সেটা ইউজ করতে পারছেন অথবা কোনো একটা প্রবলেম হচ্ছে, এখন সেটা আপনাকে প্রপার সার্ভিসিং দিতে হবে। তো কোম্পানি কি করে, প্রপার সার্ভিসিংটা দেওয়ার জন্য একদল লোক থাকে, তারা সার্ভিসিংটা এনশিওর করে। এখন যখন আপনি স্যাটিসফাইড হবেন, সার্ভিসিং পাওয়া পেলে আপনি কি হবেন, ওই প্রোডাক্ট সম্পর্কে স্যাটিসফাই হবেন, ওই কোম্পানির উপর স্যাটিসফাই হবেন। এবং তখন আপনি নতুন কোনো প্রোডাক্ট যদি আপনার প্রয়োজন হয়, সাপোজ আপনি সোনি কোম্পানির একটা ফ্রিজ কিনেছেন অথবা সোনি কোম্পানির একটা টিভি কিনেছেন, বাট তখন আপনার যদি অন্য একটা প্রোডাক্টের প্রয়োজন হয়, আপনার যদি একটা ফ্রিজ প্রয়োজন হয়, তখন আপনি কি করবেন, আবার সোনি কোম্পানিতে যাবেন, তাদের কি ফ্রিজ আছে। তাহলে আপনি কি হচ্ছেন, একটা প্রোডাক্ট ইউজ করছেন, ইউজ করে আবার কি হচ্ছেন, কোম্পানির উপর যখন স্যাটিসফাইড হচ্ছেন সার্ভিসিং পেয়ে, তখন আবার নতুন কোনো প্রোডাক্টের জন্য সেই কোম্পানিতে আবার লিডস তৈরি হচ্ছেন, এবং আপনি এমন লিডস যে আপনি সেই জিনিসটা অবশ্যই কিনবেন। তো এখন আপনি যদি কোম্পানিটার উপর স্যাটিসফাই হন, আপনি আরেকটা কাজ করবেন, সেটা হচ্ছে আপনি বিভিন্ন অন্যান্য মানুষকে বলবেন। তো অন্যান্য মানুষকে বলবেন যে সে প্রোডাক্টের গুণগান করে অনেক কিছু বলবেন, এবং অন্য মানুষও সেই প্রোডাক্টের প্রতি আগ্রহী হবে, মানে আপনার নিয়ারেস্ট যারা, তারা আগ্রহী হবে, তারাও সেই কোম্পানিতে এসে প্রোডাক্টটা কিনবে। মানে মুখে মুখে আপনি যে প্রচার করবেন, বিনা স্বার্থে প্রচার, সেটা অনেক স্ট্রং প্রচার। তাহলে আপনিও নতুন লিডস তৈরি হবে, আবার কি নতুন নতুন মানুষও লিডস তৈরি হবে। তাহলে এগুলি হচ্ছে কোম্পানির কি স্টেপস অফ এসইও, অথবা আমরা যদি আরেকটু বলি, এটা হচ্ছে স্টেপস অফ অ্যাডভার্টাইজমেন্ট। আমরা এসইও হচ্ছে একটা অ্যাডভার্টাইজমেন্ট। তাহলে একটা কোম্পানির অ্যাডভার্টাইজমেন্ট এভাবেই চলে, মানে আমরা এসইও করার পরের স্টেপগুলো হচ্ছে এগুলো। তো আমাদের রেসপন্সিবিলিটি হচ্ছে শুধুমাত্র লিডস জেনারেশন পর্যন্তই, আমরা লিডস জেনারেশন নিয়েই কাজ করি। কোম্পানি ফলো আপের জন্য আলাদা লোক থাকে, সেলস করার জন্য আলাদা লোক থাকে, সার্ভিসিং দেওয়ার জন্য আলাদা আলাদা লোক থাকে, মানে আলাদা আলাদা গ্রুপ থাকে। ওকে, তো অ্যাকচুয়ালি এটা আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য, এটা নিয়ে আমাদের কোনো কাজ নেই, আমাদের স্টেপগুলো বোঝানোর জন্য। ওকে, এখন দেখুন, আমরা এখন এসইওর অন্য আরেক রকম স্টেপস দেখব। মানে কোনো কোম্পানি
এসইও করার সময় কিভাবে এসইওটা করায়? মানে বায়ার যখন কোনো এসইও করায়, স্টেপস অফ এসইও, বায়ার কি কি ধাপে কাজটা করায়? মানে আমি আগে যেটা বলছিলাম যে এসইও, মানে আমরা লিডস জেনারেশনের জন্য যে এসইও করি, সেই এসইওর ধাপগুলো কি, মানে স্পেসিফিক এসইওর ধাপ। ওকে, হ্যাঁ, প্রথমে বায়ার কিওয়ার্ড রিসার্চ করাই, তারপর লিঙ্ক বিল্ডিং করাই, এবং তারপর মনিটরিং করাই। বায়ার প্রথমে একটা দল নিয়ে করে, যে দল কি করে শুধু কিওয়ার্ড রিসার্চ করে দেয়, মানে একই সাথে তিনটা দল কাজ করে। একদল কিওয়ার্ড রিসার্চ করে, একদল লিঙ্ক বিল্ডিং করে, মানে অফ পেজ এসইও অথবা ব্যাকলিঙ্ক তৈরি, মানে আমরা যেটা শিখছি। আর আরেক দল করে কি মনিটরিং, মানে তার কাজটা ঠিকমতো হচ্ছে কিনা, অথবা এসইও করে কোনো এসইওতে কোনো ভুল হচ্ছে কিনা, ঠিকমতো কাস্টমারটা অ্যাট্রাক্ট হচ্ছে কিনা, এই জিনিসগুলো মানে মনিটর করে, যে বিভিন্ন এরারগুলো ফাইন্ড আউট করার চেষ্টা করে, কেন প্রবলেম হচ্ছে এবং সেই প্রবলেমটা রিমেডি করার জন্য কি করা যায়। তো কিওয়ার্ড রিসার্চের জন্য একটা দল, লিঙ্ক বিল্ডিংয়ের জন্য একটা দল, আর মনিটরিং করার জন্য একটা দল। আমরা প্রথম দিকে কোন কোন দলে কাজ করব? আমরা প্রথম দিকে কাজ করব লিঙ্ক বিল্ডিং দলের সাথে, কারণ কাজটা খুব সহজ। আমি কিওয়ার্ড রিসার্চ আপনাদেরকে শিখিয়েছি। তো মনিটরিংয়ের কাজগুলো একটু কঠিন, বাট আপনি যদি মনিটরিংয়ের কাজগুলো করতে পারেন, তাহলে আপনি নিশ্চিত আপনি $10 উপরে স্যালারি পাবেন। $10 থেকে $30 পর্যন্ত আপনি স্যালারি পাবেন পার আওয়ার। ওকে, তো তাহলে মনিটরিংয়ের কাজগুলো কি? এসইও মনিটরিং মানে কি, যে এসইও ঠিকমতো হচ্ছে কিনা সেই জিনিসগুলো চেক করা। তো অ্যাকচুয়ালি এগুলো আমাদের অন পেজ এসইওর বিষয়, মানে এগুলো আলাদা আলাদা বিষয়, বাট এগুলো সম্পর্কে আমাদের ধারণা দরকার আছে। তো মানে বিভিন্ন মনিটরিং টুলসগুলো সম্পর্কে জানা দরকার আছে। তো আমরা সেগুলোই জানবো। তো আমাদের মনিটরিং টুলস যেগুলো, একটা হচ্ছে অ্যালেক্সা, একটা হচ্ছে মার্কেট সামুরাই, আরেকটা হচ্ছে ওয়েব সিইউ, আরেকটা হচ্ছে গুগল অ্যানালাইটিক্স, আরেকটা হচ্ছে গুগল ওয়েবসাইট অপটিমাইজার। দেখুন আপনি, এই সবগুলো হচ্ছে কি মনিটরিং টুলস। এই টুলসগুলো দিয়ে এসইওর বিভিন্ন কিছু পরিমাপ করা হয়, এসইওটা ঠিকমতো হচ্ছে কিনা সেটা দেখা হয়। এগুলো হচ্ছে ওয়েব বেসড সার্ভিস, মানে ওয়েব বেসড সফটওয়্যার। তো দেখুন এই সফটওয়্যারগুলোতে আপনি কিভাবে কাজ করবেন। আচ্ছা, প্রথমত আপনি এই সফটওয়্যারগুলো কিভাবে খুলবেন? আপনি গুগলে সার্চ করবেন অ্যালেক্সা লিখে, গুগলে সার্চ করবেন মার্কেট সামরি লিখে, তাহলে সবগুলো ওয়েবসাইট চলে আসবে, মানে একদম প্রথম দিকেই চলে আসে। আমি জাস্ট অ্যালেক্সা দেখাচ্ছি, বাকিগুলো আপনারা আমি এখন এই মুহূর্তে আলোচনা করছি না। দেখুন অ্যালেক্সা, জাস্ট আপনি যদি গুগল অ্যালেক্সা, দেখুন alexa.com, এই প্রথমে চলে আসছে। আমরা সাইটটা খুলি। গেট ডিটেলস,
দেখুন আমরা অনেক কিছু আমরা বুঝতে পারবো যে ওদের সার্চ বাড়তেছে নাকি কমতেছে, ওই যে সার্চের রেজাল্ট বাড়তেছে নাকি কমতেছে, তারপর ওদের টাইম অন সাইট, মানুষ কতক্ষণ ধরে সাইটটা দেখতেছে, গতকালকে দেখেছিল 2 মিনিট, এর আগে দেখেছিল 3 মিনিট অ্যাভারেজে, তো বুঝতেই পারছেন। তারপর হচ্ছে অডিয়েন্স, কোন কোন দেশ থেকে মানুষ দেখছে, এজ কত, জেন্ডার জেন্ডার এগুলো, তারপর হচ্ছে কোন কোন দেশ থেকে দেখছে, এই যে অনেক অনেক দেশ, এবং কোন কোন দেশ থেকে কী পরিমাণ দেখছে। তো এইভাবে আমরা অনেক অনেক কিছু জানতে পারবো মনিটরিং টুলসগুলোর মাধ্যমে। অথবা কোনো একটা এসইও যদি পারফেক্টলি না হয়ে থাকে, রেজাল্ট না আসে থাকে, তাহলে সেটা রেজাল্ট কেন আসছে না, অথবা কেন সে এসইউতে ভালো কাজ হচ্ছে না, সেই জিনিসগুলো বোঝা যাবে। তো আমরা বিস্তারিত টুলসে, বিস্তারিত সিটিতে আমরা এই মনিটরিং টুলসগুলো নিয়ে আলোচনা করেছি। ওকে, আমরা এখন শিখব খুব গুরুত্বপূর্ণ একটা কাজ, সেটা হচ্ছে ফেসবুক লাইক। সরি, আমরা শিখবো না, এই মুহূর্তে আমরা জানবো ফেসবুক লাইক। তো ফেসবুক লাইকের কাজটা কি? ফেসবুক লাইক হচ্ছে কোনো একটা কোম্পানির লাইক বাড়িয়ে দেওয়া, মানে ফ্যান পেজের লাইক বাড়িয়ে দেওয়া। দেখুন ফেসবুকে অনেকগুলো ফ্যান পেজ আছে, আমি দেখাচ্ছি। সবগুলো কোম্পানিরই ফ্যান পেজ ফেসবুক আমরা পাই। দেখুন টয়োটা কোম্পানির ফ্যান হচ্ছে এই এখানে যারা লাইক করেছে, মানে টয়োটা কোম্পানির টোটাল ফ্যান 10,50,283 জন। তো তার মানে কি, তার মানে টয়োটা কোম্পানি যদি এখানে একটা পোস্ট করে, সেটা 10 লাখ মানুষের ফেসবুকের ওয়ালে চলে যায়, 10 লাখ মানুষের কাছে প্রচার হয়, এবং অনেক ইফেক্টিভ প্রচার হয়। মানে একটা মানুষ টিভি এর যতটা গুরুত্ব দিয়ে দেখে, তার চেয়ে অনেক বেশি গুরুত্ব দিয়ে দেখে ফেসবুকের পেজটা, মানে ফেসবুকের ওয়ালে যদি কোনো পোস্ট আসে। তো আর এটা হচ্ছে বিনা খরচে প্রচার। তো দেখুন এখানে কোম্পানি যদি 10 লাখের পরিবর্তে যদি 10 কোটি হতো সংখ্যাটা, তাহলে কোম্পানি জাস্ট 1 সেকেন্ডের মধ্যেই কয়েকটা ক্লিকের মাধ্যমেই, মানে এক ক্লিকেই সে 10 কোটি মানুষের কাছে পৌঁছতে পারবে। তো এতে করে এই কোম্পানির যে ট্রেডিশনাল অ্যাডগুলো দেয়, সেই ট্রেডিশনাল অ্যাডগুলোর খরচ অনেক কমে যাবে। তাকে পেপার অ্যাড, টিভি অ্যাড আর অত অ্যাড না দিলেও চলবে। মানে সরাসরি 10 কোটি মানুষের মধ্যে সে যখন প্রচার করতে পারবে, তার মোস্ট অফ দ্য সেলস ওইখান থেকে হয়ে যাবে। তো সেই জন্য কোম্পানিগুলো সবসময় চেষ্টা করে কি, ফেসবুকের তাদের যে ফ্যান পেজ, এটা লাইক বাড়ানোর জন্য, মানে অনেক বেশি বেশি মানুষকে দিয়ে লাইক করানোর জন্য। তো আমরা সেই কাজটাই করব। আমরা অনেক অনেক মানুষের কাছে এই জিনিসটা প্রচার করব, এবং ফেসবুকের লাইকটা বাড়ানোর জন্য কাজ করব। ওকে, তো এই কাজটা অ্যাকচুয়ালি খুব সহজ। আমরা মূল সিরিজে বিস্তারিত কাজ শিখিয়েছি। তো আপনারা একদম প্রথম থেকে কাজটা করতে পারবেন, এবং খুব সহজ এবং মজার একটা কাজ। ইমেল মার্কেটিং। ওকে, ইমেল মার্কেটিং হচ্ছে ইমেল পাঠিয়ে প্রচার করা। দেখুন এসএমএস পাঠাতে কিন্তু খরচ হয়, অথবা যে কোনো অ্যাডভার্টাইজিং পারপাসে করতে খরচ হয়, কিন্তু ইমেল পাঠাতে কোনো খরচ হয় না। আপনি যদি 1 কোটি মানুষকে ইমেল করেন, তাহলে সেক্ষেত্রে 1 পয়সাও খরচ হবে না। তো সেই জন্য অনেক অনেক কোম্পানি কি করে, তারা এই কৌশলটা অ্যাপ্লাই করে, বিনা খরচে মানুষকে, লাখ লাখ কোটি কোটি মানুষকে ইমেল করে কোনো একটা প্রোডাক্টের প্রচার করে। তো এটাই তো আমরা ইমেল পাঠানোর জন্য অনেকগুলো সফটওয়্যার আছে, যে একসাথে কয়েক লাখ মানুষকে ইমেল পাঠানো, একসাথে 10-12 লাখ মানুষকে ইমেল পাঠানো, এরকম অনেকগুলো সফটওয়্যার আছে। তাছাড়া ইমেল লেখার, ইফেক্টিভলি ইমেলের সাবজেক্ট লেখার, যে কীভাবে আমি ইমেলটা লিখলে মানুষ অ্যাট্রাক্ট হবে, আর কোত্থেকে আমি ইমেলগুলো কালেকশন করব।
তাহলে ইমেল মার্কেটিংয়ের মধ্যে যে বিষয়গুলো ইনভলভ, একটা হচ্ছে ইমেল কালেকশন, তারপর হচ্ছে ইমেল রাইটিং, তার 3 নম্বর হচ্ছে ইমেল সেন্ডিং। মানে আমরা প্রথমে যেগুলো অ্যাক্টিভ ইমেল, সেই অ্যাক্টিভ ইমেলগুলো বিভিন্ন সাইট থেকে কালেকশন করব, কীভাবে কালেকশন করবো সে মানে প্রসিডিউরগুলো শিখবো। ইমেল কীভাবে রাইট করব, মানে কীভাবে ইমেল লিখলে অনেক মানুষের কাছে সেটা গ্রহণযোগ্যতা পাবে সেটা শিখবো। আর হচ্ছে ইমেল সেন্ডিং, আমি কীভাবে ইমেলটা সেন্ড করব, মানে লাখ লাখ মানুষের কাছে অ্যাট এ টাইম, খুব শর্ট টাইমের মধ্যে বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে কীভাবে ইমেল সেন্ড করব। ওকে, এটি অ্যাকচুয়ালি আমাদের এসইওর কাজের ভিতরে না, এটি এসইওর কাজের বাইরের একটা কাজ, এটা আলাদা ক্যাটাগরির একটা কাজ। আমাদের এসইওটা যেহেতু পুরোপুরি মার্কেটিং টার্মস, তো মার্কেটিংয়ের কিছু বিষয় আমাদেরকে বুঝতে হবে, মানে মোটামুটি ধারণা থাকতে হবে। সেগুলো হচ্ছে মার্কেট প্রমোশন, মার্কেট রিসার্চ এবং মার্কেট স্ট্র্যাটেজি। মার্কেট প্রমোশনটা কি, যে কোনো একটা প্রোডাক্টে প্রমোট করা, এই যে বাটা ছাড় দেয়, 50% ছাড় দেয়, অটোবি 20% ডিসকাউন্ট দেয়, তারপর কোনো কোনো কোম্পানি ফ্রি স্যাম্পল বিতরণ করে, একটার সাথে একটা প্রোডাক্টের সাথে আরেকটা প্রোডাক্ট ফ্রি দেয়। মানে কোম্পানি লস দিয়ে যখন কোনো একটা প্রোডাক্ট সেল করে, সেটাই হচ্ছে মার্কেট প্রমোশন। অথবা যখন কোম্পানি অনেক অনেক সুযোগ সুবিধা দিয়ে একটা প্রোডাক্টের মানে কনজিউমার বাড়ায়, সেটা হচ্ছে মার্কেট প্রমোশন। ওকে, মার্কেট রিসার্চ। মার্কেট রিসার্চ হচ্ছে যে যেমন একটা প্রোডাক্ট বাজারে আসার আগে সেই এক্সিস্টিং মার্কেটটাকে কি করা, মানে ভালোভাবে অবজার্ভ করা, রিসার্চ করা, যে সে মার্কেটে আসলে টিকে থাকতে পারবে কিনা, সে প্রফিট মেক করতে পারবে কিনা। তো মার্কেটের মধ্যে ইনভলভ কারা কারা, মার্কেট মানে হচ্ছে প্রোডাক্ট, কাস্টমার, তারপর কম্পিটিটর, স্পেশালি এই তিনটা। তো কোন একটা কোম্পানি বাজারে আসার আগে সে দেখে যে এক্সিস্টিং যে প্রোডাক্ট, কী কী প্রোডাক্ট বাজারে আছে, সে যে ধরনের প্রোডাক্টগুলো চাচ্ছে, কী কী প্রোডাক্ট বাজারে আছে, সে প্রোডাক্টের প্রাইস কত, তারপর সে সেরকম প্রোডাক্ট আরও কারা কারা তৈরি করে, তাদের সম্পর্কে বিস্তারিত তথ্য লাগবে। এবং স্পেশালি যারা কনজিউমার, যারা প্রোডাক্টটা কিনবে, তাদের অবস্থা, তাদের বিষয়ে ভালো করে রিসার্চ করা, যে আমি যে নতুন প্রোডাক্টটা বাজারে আনতে যাচ্ছি তারা সেটা কিনবে কিনা। তো এগুলোর জন্য কোম্পানিকে অনেক অনেক রিসার্চ করাতে হয়, সেগুলো হচ্ছে মার্কেট রিসার্চ। এরপর হচ্ছে মার্কেট স্ট্র্যাটেজি। মার্কেট স্ট্র্যাটেজি হচ্ছে কিছু কৌশল, যে কীভাবে একটা প্রোডাক্টের বিক্রি বাড়ানো যায়, কত সহজে অনেক অনেক মানুষের কাছে পৌঁছানো যায়, এবং সেই অনেক অনেক মানুষের কাছে পৌঁছানোর জন্য অথবা একটা প্রোডাক্টের বিক্রি বাড়ানোর জন্য অনেকগুলো কৌশল আছে। সেই কৌশলগুলোর সমষ্টি হচ্ছে মার্কেট স্ট্র্যাটেজি। তো আমরা আমাদের মূল সিরিজে আমরা অনেকগুলো মার্কেট স্ট্র্যাটেজি শিখব। ডাটা এন্ট্রি। আমরা আমাদের মূল সিরিজে ডাটা এন্ট্রি বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছি। আমি জাস্ট এখানে পয়েন্টগুলো আপনাদেরকে বলছি। মানে ডাটা এন্ট্রির কাজগুলো অনেক অনেক প্রকারের ডাটা এন্ট্রির কাজ আছে, এবং আমি চেষ্টা করেছি যে সবগুলো ডাটা এন্ট্রির কাজ ইনক্লুড করার জন্য। সিম্পল ডাটা এন্ট্রি, বায়ার আমাকে পিডিএফ ফাইল দেবে, সেখান থেকে আমরা সেই পিডিএফ ফাইলগুলো দেখে দেখে টাইপ করব। নিজের হাতেও কাজ করতে পারি, আবার সফটওয়্যার দিয়ে টাইপ করতে পারি। দ্যাট ইজ সিম্পল ডাটা এন্ট্রি। ক্যাপচা, আমাদেরকে আঁকা বাঁকা কিছু ইমেজ কোড দিবে, সেই ইমেজ কোডগুলো দেখে দেখে টাইপ করতে হবে। সাইন আপ জব, আমরা যে বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে সাইন আপ করি, মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করি, সেটাই। বাইরে আমাদেরকে বলবে যে 10,000টা কোম্পানির ওয়েবসাইটের ঠিকানা দেবে, অথবা যতটা তার ইচ্ছা, এবং বলবে যে ওই ওয়েবসাইটগুলোতে আমাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেন। তাহলে সাইন আপ জব হচ্ছে বিভিন্ন ওয়েবসাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেওয়া। ধরুন আপনাকে বললো যে আপনি 10,000টা ফেসবুকের অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেন।
তাহলে এটা একটা সাইন আপ জব। ফর্ম ফিল আপ জব, ফর্ম ফিল আপ করা মানে কোন একটা কোম্পানির সার্ভারে ডাটা ইনপুট করা, মানে ডাটা ম্যানেজমেন্ট সফটওয়্যারে, ডাটাবেস সফটওয়্যার। তো ওদের ডাটাবেস সফটওয়্যার থাকে কোথায়? সার্ভারে। সেটা ওয়েবসাইটের মাধ্যমে লিঙ্ক করা হয়। তো আমাদেরকে একটা ফর্ম দেওয়া হয়, মানে তোদের ওয়েবসাইটে একটা ফর্ম থাকে, আমরা যখন কোনো তথ্য দিয়ে সেই ফর্মটাকে ফিল আপ করবো, ফিল আপ করে যখন আমরা সাবমিট করব, তখন সেই ডাটাগুলো তাদের সেন্ট্রাল সার্ভারে চলে যাবে। ধরুন কোনো একটা মানে মোবাইল কোম্পানি আমাদেরকে কাজ দিল যে আপনি সবগুলা মানে ফর্মগুলো দেখে দেখে আপনি জাস্ট এই ফর্মটা ফিল আপ করেন। মানে একটা ফর্মের ফরম্যাট দিয়ে দিল তাদের ওয়েবসাইটে, আমি সেই বিভিন্ন স্ক্যান কপিগুলো দেখে দেখে সেই ফর্মটা ফিল আপ করলাম, মানে ওয়েবসাইটের ফর্মটা ফিল আপ করলাম। তো একটা ফর্ম ফিল আপ করে সাবমিট দিলাম, একটা ফাইলে চলে গেল। আবার একটা স্ক্যান কপি দেখলাম, স্ক্যান কপি দেখে দেখে ওয়েবসাইটের সেই ফর্মটাকে ফিল আপ করলাম, ফিল আপ করে সাবমিট দিলাম। এভাবে মানে কোন একটা ডাটাবেস সফটওয়্যারে ফর্ম ফিল আপ মানে ইনফরমেশন অ্যাড করা ফর্ম ফিল আপের মাধ্যমে। ডাটা কালেকশন, বায়ার আমাদেরকে বলবে কোন একটা স্পেসিফিক টপিক নিয়ে অনেক অনেক জায়গা থেকে ডাটা কালেক্ট করার জন্য, ইনফরমেশন মানে ইনফরমেশন কালেকশন করার জন্য। বিপিও, বিজনেস প্রসেস আউটসোর্সিং, ব্যবসা সংক্রান্ত সকল প্রকার ডাটা এন্ট্রির কাজ। ডাটা মাইনিং, মাইন মানে হচ্ছে খনি, আর মাইনিং মানে হচ্ছে খনি থেকে উত্তোলন করা। তো বায়ার আমাদেরকে হিউজ একটা ডাটার খনি দিবে, মানে বিশাল অ্যামাউন্টের একটা ডাটা দিবে, সেই ডাটা থেকে ক্ষুদ্র ক্ষুদ্র কিছু অংশ আমাদেরকে খুঁজে খুঁজে বের করতে বলবে। ধরুন আমাকে একটা মোবাইল কোম্পানির দিল 10 লাখ কোম্পানির, মানে 10 লাখ সাবস্ক্রাইবারের একটা লিস্ট আমাকে দিল, এবং সেখান থেকে আমাকে বললো, মানে সেখানে সব সাবস্ক্রাইবারের বিস্তারিত বিবরণ আছে। তো আমাকে বললো যে আপনি এমন ডাটাগুলো খুঁজে বের করেন যারা মাসে 10,000 টাকার উপরে খরচ করে। তাহলে এটা হচ্ছে ডাটা মাইনিং। ডাটা স্ক্রেপিং হচ্ছে ডাটা থেকে অপ্রয়োজনীয় অংশগুলো ফেলে দেওয়া, মানে কোনো ডাটা সেটে অথবা কোনো ডাটাতে কিছু প্রয়োজনীয় কথা, কিছু অপ্রয়োজনীয় কথা। ধরুন 70% হচ্ছে প্রয়োজনীয় আর 30% হচ্ছে অপ্রয়োজনীয় কথা। তাহলে ডাটা স্ক্রেপিং হচ্ছে একটা মূল ডাটা থেকে অপ্রয়োজনীয় ডাটাগুলা ছেটে ফেলে দেওয়া। ওকে, ডাটা প্রসেসিং, দেখুন একটা ডাটা প্রসেস হয় কয়েকটা ধাপে। প্রথমে সেই প্রাইমারি ডাটা কালেকশন করে, তারপর সেই ডাটাগুলোকে প্রসেসিং করে, তারপর সেই ডাটাগুলোকে পাবলিশিং করে। যেমন একটা ডাটা কালেকশন করার পরে সেটাকে ক্যালকুলেটিং করা হয়, সেটাকে সামারাইজিং করা হয়, সেটাকে অনেক অনেকভাবে সেটাকে মডিফাই করা হয়। ওকে, তাহলে সেটা হচ্ছে কি ডাটা প্রসেসিং। যেমন আটা থেকে রুটি তৈরি করা হয়, এখন আটা থেকে রুটি কিন্তু তৈরি করতে একটু সময় লাগে, অথবা যদি বলা হয় যে গম থেকে রুটি তৈরি হয়, বাট সেটা গম থেকে রুটি প্রসেস করতে কিন্তু একটু কয়েকটা ধাপ করতে হয়। গম থেকে আটা, আটা থেকে দেন এটা আটাকে বেলে তারপর কি মানে রুটি বানানো হয়। তো আমাদের যে ডাটা, সেই ডাটাকে একদম মানে ফিনিশড প্রোডাক্ট, মানে ফিনিশড ডাটাতে রূপ দেওয়ার জন্য কয়েকটা ধাপে ডাটাকে প্রসেস করা হয়। ওকে, আমরা প্রত্যেকটা ধাপ সম্পর্কে জানবো এবং কিভাবে প্রত্যেকটা ধাপে কাজ করবো সবগুলো সম্পর্কে আমরা জানবো। ডাটা রিসার্চ, ডাটা নিয়ে গবেষণা করা, মানে ডাটাকে রিসার্চ করে ডাটার সাপোজ কোনো একটা হিসাব মিলছে না, হিসাব কেন মিলল না সেটা খুঁজে বের করা, মানে এভাবে ডাটার যে কোনো ফল্ট, কোনো ত্রুটি খুঁজে বের করা, কোনো অসঙ্গতি খুঁজে বের করা, এগুলো হচ্ছে ডাটা রিসার্চ। প্রোডাক্ট ডেসক্রিপশন রাইটিং ইন ই কমার্স সাইট, প্রোডাক্ট ডেসক্রিপশন রাইটিং বিষয়টা কি? যে বিভিন্ন ই কমার্স সাইট আমরা দেখি, যে অ্যামাজন, ইবে, সিজে, আলিবাবা.com, তো এই ধরনের সাইটগুলো অনেক অনেক সারা পৃথিবীতে ইন্টারনেটের মাধ্যমে প্রোডাক্ট সেল করে। এখন আমাদের কাজ হচ্ছে
সেই ই কমার্স সাইটগুলোতে বিভিন্ন প্রোডাক্ট পোস্ট করা, মানে ছোটোখাটো বায়াররা, ছোটোখাটো কোম্পানিগুলো আমাকে তাদের প্রোডাক্টের ছবি, ডেসক্রিপশন সবগুলো দিবে এবং বলবে যে আপনি বিভিন্ন ই কমার্স সাইটে যান, ই কমার্স সাইটে গিয়ে আমার এই প্রোডাক্টের অ্যাডগুলো পাবলিশ করুন, মানে এই প্রোডাক্টের বিবরণ ছবি এগুলো পাবলিশ করুন। মাজেন্টো, তো মাজেন্টো হচ্ছে ই কমার্স সাইট তৈরি করার একটা প্ল্যাটফর্ম। অ্যাকচুয়ালি মাজেন্টো কোনো কাজ না, তো আমাদেরকে বায়ার বলবে যে মাজেন্টো সাইটে কাজটা করার জন্য। তো আমরা সেটা বুঝবো মাজেন্টো সাইট কি এবং সেখানে আমরা কিভাবে কাজ করব। HTML, HTML হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কি? ওয়েবসাইট তৈরি করার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো আমরা যখন ওয়েবসাইটের ভিতরে কাজ করব, ওয়েবসাইটের ভিতরে যখন আমরা ডাটা এন্ট্রি করব, তখন HTML সম্পর্কে আমাদের জানার দরকার আছে। ওকে, তো আমরা বেসিক HTML নিয়ে আলোচনা করেছি। CRM, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট, এটা হচ্ছে একটা সফটওয়্যার। এই কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট সফটওয়্যার এমন একটা সফটওয়্যার যেটার মাধ্যমে কাস্টমারদের সাথে যোগাযোগ করা, মানে কীভাবে যোগাযোগ করা হবে সেটা নির্ধারণ করা হয়। মানে কার সাথে কখন যোগাযোগ করা হবে, তার সাথে ফোন করে কি বলা হবে, এই সবগুলো জিনিস মানে মেনটেন করা হয় CRM সফটওয়্যারের মাধ্যমে। তো বড় বড় কোম্পানিগুলো CRM সফটওয়্যার ইউজ করে এবং আমাদেরকে বলবে যে CRM সফটওয়্যারের ভিতরে ঢুকে ডাটা এন্ট্রি করার জন্য। ওকে, তো আমরা CRM সফটওয়্যার সম্পর্কে জানবো এবং CRM সফটওয়্যারের ভিতরে ঢুকে কীভাবে ডাটা টাইপ করবো সেটা আমরা দেখব। ERP সফটওয়্যার, এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং। ERP সফটওয়্যার হচ্ছে অনেক বড় বড় সফটওয়্যার, যে সফটওয়্যার দিয়ে তারা সারা পৃথিবীর ব্যবসা বাণিজ্য পরিচালনা করে। মানে একটা কোম্পানি, যে একটা বড় একটা মাল্টিন্যাশনাল কোম্পানি, যেমন ইউনিলিভার কোম্পানি, সারা পৃথিবীতে তাদের অনেকগুলো ব্রাঞ্চ। এই সবগুলো কোম্পানিকে পরিচালনা করার জন্য তারা একটা সফটওয়্যার ইউজ করে, মানে একটা সফটওয়্যারে তাদের সারা পৃথিবীর সবগুলো ব্রাঞ্চকে কন্ট্রোল করে। তো বায়ার আমাদেরকে বলবে যে ERP সফটওয়্যারে ঢুকে সেখানে ডাটা টাইপ করার জন্য। আমরা ERP সফটওয়্যার সম্পর্কে জানবো এবং সেখানে কীভাবে ডাটা টাইপ করতে হয় সেটাও দেখব। ডাটা কনভার্ট, ডাটা কনভার্ট বিষয়টা কি? একটা ফরম্যাট থেকে আরেকটা ফরম্যাটে ডাটা টাইপ করা। PDF থেকে ওয়ার্ডে, ওয়ার্ড থেকে PDFে, এক্সেল থেকে ওয়ার্ডে, এক্সেল থেকে PDFে, এইভাবে বিভিন্ন ফরম্যাট থেকে ডাটা কনভার্ট করা। তো অনেকগুলো সফটওয়্যার ইউজ করে, মানে সফটওয়্যারের মাধ্যমে আমরা কীভাবে ডাটা কনভার্ট করব, যেমন PDF থেকে কীভাবে ওয়ার্ডে নিয়ে যাব, অথবা ওয়ার্ড থেকে PDFে নিয়ে যাব, অথবা অন্য কোনো এক ফরম্যাট থেকে আরেক ফরম্যাটে কীভাবে নিয়ে যাব, আমরা সেটাই এখানে শিখব। আপনারা মূল সিরিজে আরও যেগুলো শিখবেন, বেসিক ইন্টারনেট, প্রায় 25টার মতো লেসন, মানে 25টার মতো ভিডিও এখানে আছে। আমাদের বেসিক ইন্টারনেট যে জিনিসগুলো আমাদের লাগবে, মানে অ্যাকচুয়ালি বেসিক বললেও জিনিসগুলো অনেক অনেক ডিপ, মানে যে কাজগুলোর মাধ্যমে, যে জিনিসগুলো শেখার মাধ্যমে আমরা অনেক অনেক কাজ করতে পারবো। এগুলো আমাদের আউটসোর্সিংয়ের কাজ করার ক্ষেত্রেও কাজে লাগবে এবং আমাদের পার্সোনাল লাইফেও অনেক অনেক কাজে লাগবে। তো আপনারা বেসিক ইন্টারনেটের যে অপশনগুলো সেগুলো খুব ভালোভাবে দেখে নেবেন। তারপর হচ্ছে ওডেক্সের প্রায় 27 থেকে প্রায় 25টার মতো ভিডিও আছে। তো ওডেক্সের সম্পূর্ণ খুঁটিনাটি আমি আলোচনা করেছি, একদম খুঁটিনাটি, যে কীভাবে আপনি টাইটেল লিখবেন, কীভাবে অবজেক্টিভ লিখবেন, কীভাবে পোর্টফোলিও লিখবেন, তারপর কভার লেটার কীভাবে লিখবেন, এভাবে অনেকগুলো রুলস, মানে খুব বিস্তারিতভাবে আমি দেখিয়েছি। তো ওডেক্সের এই বিষয়গুলো আমি এত বিস্তারিতভাবে দেখিয়েছি যে আপনি যখন আপনার প্রোফাইল তৈরি করবেন, প্রোফাইল তৈরি করার পর আপনাকে আর কারো মুখাপেক্ষী হতে হবে না, মানে কাউকে আপনার প্রোফাইল দেখানোরও প্রয়োজন হবে না। আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার প্রোফাইলটা কমপ্লিট হলো কিনা অথবা ভালোভাবে হলো কিনা, এবং এই প্রোফাইল থেকে বাইরে আপনাকে কাজ দেবে কিনা, মানে আপনি 100% বুঝতে পারবেন। এবং যতগুলা মানে খুঁটিনাটি যত বিষয় আছে সবগুলো আমি প্র্যাকটিক্যালি দেখিয়েছি। যেমন আপনি টিম রুম সফটওয়্যার কীভাবে ইউজ করবেন, আবার টিম রুম সফটওয়্যারে যদি কোনো একটা কিছু করতে ভুলে যান, মানে আপনার অন না করেও যদি কাজ করেন, সেক্ষেত্রে পরবর্তীতে ম্যানুয়ালি কীভাবে অন করবেন, আপনি বাইরের সাথে কীভাবে যোগাযোগ করবেন, কথা বলবেন, অথবা আপনার অন্য কলিগ যারা আছে তাদের সাথে কীভাবে কথা বলবেন, আপনি ওয়ার্ক ডায়েরি কীভাবে দেখবেন, তারপর
আপনি টাকা কীভাবে ট্রান্সফার করবেন এবং প্র্যাকটিক্যালি বিষয়গুলো দেখানো হয়েছে। তো প্রত্যেকটা জিনিস খুঁটিনাটি খুঁটিনাটি দেখানো হয়েছে। তো আপনারা বিষয়গুলো মনোযোগ সহকারে দেখে নেবেন। ওকে, তো আপনারা এতক্ষণ যেটা দেখলেন সেটা হচ্ছে জাস্ট একটা কনসেপ্ট আপনাদের গ্রো হলো। তো প্রয়োজনে আপনি আরেকবার এই আমাদের ওভারভিউ সিডিটা সিডিগুলো আপনি দেখে নিন, তাহলে আপনার মধ্যে জিনিসটা আরও ক্লিয়ারলি কনসেপ্টটা গ্রো হবে। তাহলে মূল সিডি দেখার জন্য আপনি মেন্টালি প্রিপেয়ার হবেন এবং আপনার ভালো লাগবে। তো আশা করি আপনি যে আউটসোর্সিংয়ের যে আনন্দ আপনি সেটাকে অনুভব করতে পারবেন এবং আপনি এনজয় করবেন, আপনি আউটসোর্সিংকে উপভোগ করতে পারবেন। ওকে, আপনাদের সাফল্য কামনা করি। থ্যাংক ইউ।